দুদককে ঢেলে সাজাতে দৃঢ় প্রতিজ্ঞ সংস্কার কমিশন। নিরপেক্ষ নিয়োগ ও অভ্যন্তরীণ দুর্নীতির লাগাম টানতে প্রস্তাবনা চূড়ান্ত, বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছায় জোর। বালাইনাশক আমদানিতে একক উৎসের গ্যারাকলে ব্যবসায়ীরা, বাইরে থেকে আমদানি করলে জরিমানা, উৎপাদন খরচ বাড়ে কৃষকের। অবশেষে সোর্স উন্মুক্ত করার পথে কর্তৃপক্ষ। এবং ভারতের অর্থনৈতিক সংস্কারের রূপকার ও দুইবারের প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই। 92 বছর বয়সে দিল্লির হাসপাতালে মৃত্যু। নরেন্দ্র মোদী, রাহুল গান্ধীর শোক। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। দুদককে ঢেলে সাজাতে দৃঢ় প্রতিজ্ঞ সংস্কার কমিশন। নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া, অভ্যন্তরীণ দুর্নীতির লাগাম টানা সহ আইন সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবনা জানুয়ারির প্রথম সপ্তাহেই পৌঁছাবে অন্তর্বর্তী সরকারের কাছে। কমিশন প্রধান বলছেন, সব অংশীজন ও বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতেই প্রস্তুত করা হয়েছে আগামী দিনের দুদক পরিচালনার খসড়া রূপরেখা। বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন প্রণয়নই নয়, বাস্তবায়নে দরকার রাজনৈতিক সদিচ্ছার। হাসান ওয়ালির প্রতিবেদন। দুর্নীতি দমন কমিশন দুদক হওয়ার কথা ছিল দুর্নীতিবাজদের জম, কিন্তু বাস্তবতা নখদন্তহীন কাগজে বাঘে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি। সত্যিকারের দুর্নীতিবাজদের ধরার পরিবর্তে বিরোধী মতের রাজনৈতিক নেতা, বিশিষ্টজনদের সম্মানহানিই যেন একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছিল সংস্থাটির। পতিত সরকারের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করা মঈনুদ্দিন আবদুল্লাহ কমিশনের কর্মকাণ্ড বিশ্লেষণ করে দেখা যায়, বেসিক ব্যাংকের বিরুদ্ধে চার্জশিট দেওয়া ছাড়া দৃশ্যমান কোনো কাজ করেনি কমিশন। অন্যদিকে বিরোধী মত দমনে সরব ছিল সংস্থাটি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে হয় ধারাবাহিক হয়রানিমূলক মামলা। তলবসহ নানাভাবে হয়রানি করে মামলার ফাঁদে জড়ানো হয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। অথচ দুর্নীতিবাজ রথী মহারথীরা ছিলেন পর্দার আড়ালে। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর তার কিছু কিছু সামনে এসেছে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দাবির মুখে প্রথম ধাপের সংস্কার কমিশনের সঙ্গে গঠিত হয় দুদক সংস্কার কমিশন, যার প্রধানের দায়িত্ব দেওয়া হয় দুর্নীতি বিরোধী সংগঠক ডক্টর ইফতেখারুজ্জামানকে। প্রায় 3 মাস অংশীজনদের সঙ্গে বসে অকার্যকর দুদকের প্রাণ ফেরানোর প্রস্তাবনা তৈরি করেছে কমিশন। কমিশন প্রধান বলছেন, নিয়োগ প্রক্রিয়া দলীয় প্রভাব মুক্ত রাখার সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়েই বেশি ভাবছেন তারা। দুদকের যা শুরু থেকে জন্মলগ্ন থেকে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একটা দলীয় রাজনৈতিক প্রভাব ছিল, যার কারণে দুদক এক ধরনের রাজনৈতিকভাবে জিম্মিত দশায় ছিল। ইতিমধ্যে খসড়া প্রণয়ন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা আশা করছি যে 2025 জানুয়ারির প্রথম সপ্তাহে সম্ভবত 7 তারিখে জমা দেওয়ার আমাদের প্রত্যাশা। রাজনীতি, আমলাতন্ত্র এবং ব্যবসায়ীদের যোগসাজশে দুদককে অকার্যকর করা হয়েছে বলে মত সংস্কার কমিশনের। সিভিল সার্ভিস অ্যাক্টের বিষয়টা আছে, কর আইন আছে, অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট আছে, এখানে কোনো কোনো ধারা আছে যে কারণে তার ভূমিকাটা দুদক সঠিকভাবে পালন করতে পারে না। কোনো একটা বিশেষ শ্রেণীর যদি যেটা এখন আছে যে আমলাতন্ত্র, সেটার থেকে দুদককে মুক্ত করতে হবে। দুদকের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মইদুল ইসলাম বলছেন, দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করতে সঠিক নেতৃত্ব বাছাই হতে হবে নিরপেক্ষ। এমন মানুষ আছেন যারা প্রভাব ছাড়াই নিজেরাই প্রভাবিত হয়ে পড়েন তাদের দুর্বলতার কারণে। সেই রকম মানুষদেরকে যাতে নিয়োগ না দেওয়া, দুদকের জন্য একটি আলাদা করে কোর্ট করা যায় এবং একই সাথে আপিলেট আদালত আলাদা করা। বিচারের দৃশ্যমান সাজাগুলো যদি হয় তাহলে দুদকের কাজেরও সুফলটা পাওয়া যাবে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক হস্তক্ষেপ, আমলাতন্ত্রের প্রভাব আর অভ্যন্তরীণ দুর্নীতি রোধে দুদকে কার্যকর সংস্কার প্রয়োজন। তবে ক্ষমতাসীনদের সদিচ্ছা আর কর্মকর্তাদের আন্তরিকতা না থাকলে এর সুফল মিলবে না। সব পক্ষ এগিয়ে আসলে সত্যিকারের দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানে পরিণত হতে পারে দুদক। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরে জাহাজের 7 শ্রমিক হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিচার সহ 4 দফা দাবিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিকরা। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, এই ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এদিকে কর্মবিরতির কারণে নৌপথে বন্ধ রয়েছে সব ধরনের পণ্য পরিবহন। তবে যাত্রী সাধারণের দুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে আরও জানাতে রাজধানীর পোস্তগোলায় আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অপূর্ব অপু। প্রথমেই যাচ্ছি সিয়ামের কাছে। সিয়াম, বৃহস্পতিবার রাত 12:01 থেকে নৌযান শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়েছে। যে কর্মবিরতির কারণে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পোস্তগোলা যে ঘাট, এই ঘাট সম্পূর্ণ ফাঁকা। এই সাধারণত আমরা আশপাশ থেকে যতটুকু জানতে পেরেছি যে বিভিন্ন এলাকা থেকে ইট বালি এবং পাথর এই ঘাট দিয়ে আনা নেওয়া করা হয়, কিন্তু যেহেতু নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে তাই এই মুহূর্তে এই ঘাটে এরকম কোনো নৌযান এখানে আনা হয়নি। এই কর্মবিরতির ব্যাপারে একটু জানিয়ে রাখি যে চাঁদপুরের জাহাজে যে 7 খুন হয়েছে, সেই 7 খুনের সুষ্ঠু বিচার এবং জড়িতদেরকে খুঁজে বের করার জন্য নৌযান শ্রমিকরা এই কর্মবিরতি অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। তারা এই কর্মবিরতির আওতায় পণ্যবাহী লঞ্চ, বালুবাহী, গ্যাসবাহী, তেলবাহী লঞ্চকে এর আওতাভুক্ত রেখেছেন। তবে তারা জানিয়েছেন যে যেহেতু এখন বছরের শেষ সময় এবং এই সময়ে সাধারণ মানুষ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে থাকেন, তাই তাদের ভোগান্তির কথা মাথায় রেখে তারা যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রেখেছেন। এবং আমরা সকালে দেখতে পেয়েছি সদরঘাটে যাত্রীবাহী লঞ্চ স্বাভাবিকভাবে চলাচল করছিল এবং সেখানে সাধারণ যাত্রীরাও তাদের নির্দিষ্ট সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। কিন্তু যেহেতু পণ্যবাহী লঞ্চ এই কর্মবিরতির পালন করছে, তাই আমরা এই পোস্তগোলা ঘাট এই মুহূর্তে একদমই ফাঁকা দেখতে পাচ্ছি। এখানে কোনো ধরনের লঞ্চ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তো একটু জানিয়ে রাখি যে গেল 23 ডিসেম্বর চাঁদপুরের একটি জাহাজে একজন নৌযান কর্মী তিনি ঘুমের ওষুধ খাইয়ে 7 জন শ্রমিককে কুপিয়ে হত্যা করেন এবং একজন ভয়াবহভাবে জখম হন। তো তাকে পরবর্তীতে যদিও বাগেরহাট থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে পরে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে, কিন্তু নৌযান শ্রমিকরা ধারণা করছেন যে এই ঘটনার পেছনে আরও কারণ রয়েছে এবং আরও অনেকেই জড়িত রয়েছেন। তাই এই জড়িতদের বিচারের দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন। তো নৌযান শ্রমিকদের কর্মবিরতির ব্যাপারে বরিশাল থেকে সহকর্মী অপু আহমেদের কাছে চলে যাব। সারা দেশের ন্যায় বরিশালেও নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতি চলছে। পণ্যবাহী সব ধরনের যান চলাচল অর্থাৎ পণ্যবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে গত মধ্যরাত 12টা থেকে। আজকে সকাল থেকে আমরা বরিশালের যে কীর্তনখোলা নদীর আশপাশে এলাকা ঘুরেছি, দেখেছি। এই মুহূর্তে আমি আছি বরিশালের কেডিসি ঘাটে। এখানে সাধারণত পণ্যবাহী যে জাহাজগুলো আসে, নৌযানগুলো আসে, এই পণ্যগুলো এখান থেকে খালাস হয়ে থাকে। তবে গতকালকে মধ্যরাত থেকে আজকে এখন পর্যন্ত কোনো এখান থেকে জাহাজ আসা যাওয়া করছে না, সবগুলো নোঙর করা অবস্থায় রয়েছে। গত রাতে যেগুলো এসেছে সে পর্যন্তই রয়েছে এখন পর্যন্ত, এবং যে পণ্য নিয়ে এসেছে সেগুলো খালাস চলছে, কিন্তু নতুন করে কোনো জাহাজ এখান থেকে আসছেও না, এখান থেকে যাচ্ছেও না। কিছুক্ষণ আগেও এখানকার নৌযান শ্রমিকদের সাথে আমাদের সাথে কথা হয়েছে। তারা যেটি জানিয়েছেন যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই তারা আজকে মধ্যরাত থেকে এই কর্মবিরতি শুরু করেছে। আপনারা জানেন যে চাঁদপুরের মেঘনা নদীতে হরিণাঘাটের কাছে মাঝের চর এলাকায় যে এমভি আল বখেরা জাহাজের সন্ত্রাসী হামলায় 7 জন তাদের শ্রমিক নিহত হয়েছে, সেই নিহতের প্রতিবাদ এবং সেই নিহতদের প্রত্যেক পরিবারকে 20 লক্ষ টাকা করে তারা ক্ষতিপূরণের দাবি করেছেন। একই সাথে সকল নৌপথে তারা সন্ত্রাস এবং চাঁদাবাজি বন্ধের দাবি সহ বিভিন্ন দাবিতেই আজকের এই অনির্দিষ্ট সময়ের জন্য তারা নৌযান শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছে। তারা যেটি বলছেন যে এর আগেও কয়েক দফায় বিভিন্ন সময় তারা শ্রমিকদের নিয়ে আন্দোলন করে এসেছিল নদীপথে নিরাপত্তার স্বার্থে, কিন্তু সরকার কখনোই তাদের কোনো দাবি সঠিকভাবে কার্যকরভাবে মেনে নেয়নি। ফলে এবার তারা একাট্টা হয়েই এই যে মেঘনা নদীতে বা চাঁদপুরে যে 7 জন নিহত হয়েছে শ্রমিক, মাস্টার সহ একটি জাহাজের মাস্টার সহ নিহত হয়েছেন, সেটির তারা তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং প্রত্যেক পরিবারকে 20 লক্ষ টাকা করে তারা ক্ষতিপূরণ দাবি করেছে সরকারের পক্ষ থেকে। যতক্ষণ
যতক্ষণ না পর্যন্ত সেই নিহতের পরিবারের সাথে সরকার না বসবে এবং তাদের দাবি দাওয়াগুলো না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই কর্মবিরতি তাদের চলছে। তবে ব্যবসায়ীরা কিন্তু আরও একটি তথ্য জানিয়েছে, এই যে কর্মবিরতি চলছে এতে করে কিন্তু নৌপথ অচল হয়ে পড়েছে, ফলে যে বিভিন্ন যে পণ্য রয়েছে, কাঁচামাল সহ বিভিন্ন পণ্য রয়েছে সেগুলো ঘাটে রয়েছে, জাহাজ আসা যাওয়া করতে পারছে না। এতে করে কিন্তু ব্যবসায় তাদের ক্ষতি সম্মুখীন হতে হবে। তো বরিশালের কেডিসি ঘাট থেকে আমার কাছে আপাতত সকাল 10টা পর্যন্ত এতটুকুই খবর ছিল। নৌ শ্রমিকদের কর্মবিরতির কথা আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব অপু, তিনি যোগ দিয়েছিলেন বরিশাল থেকে, এবং তারও আগে ঢাকার পোস্তগোলা থেকে যোগ দিয়েছিলেন আরেক সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। বালাইনাশক কৃষিপণ্য উৎপাদনে যা দিলে খরচ বাড়ে, আবার না দিলে ফলন কমে। 7,000 কোটি টাকার কীটনাশক বাজারের 71% আমদানি করতে হয়, আর তা করতে গেলেই একক দেশ একক উৎসের ঘেরাকলে পড়েছেন আমদানিকারকরা। বাজার প্রতিযোগিতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি পিটাক এর করা এমন নিয়মে খরচ বাড়ছে কৃষকের। আবার নিবন্ধিত সোর্সের বাইরে থেকে আমদানি করলেই জরিমানা গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। তাই সোর্স উন্মুক্ত করার পথে স্বয়ং পিটাক। একই পরামর্শ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরাও। ফরহাদুর রহমানের রিপোর্ট। যেটা সবচেয়ে সেন্সিটিভ সেটা হলো পেস্টিসাইড। দিলে খরচ বাড়ে, না দিলে ফলন কমে, দুই দিকেই ধার। পণ্যের দাম বাড়লেও ভালো ফলনের আশায় বরাবরই কীটনাশকের উপর ভরসা রাখেন কৃষকরা, যার প্রমাণ মেলে পরিসংখ্যানেও। কৃষি বিভাগ ও আমদানিকারকদের তথ্য মতে 2023 সালে দেশে বালাইনাশক ব্যবহার হয়েছে 39,000 মেট্রিক টনের বেশি। 5 বছর আগে যার পরিমাণ ছিল 37 থেকে 38,000 মেট্রিক টনের মতো। দেশে দানাদার বাদে তরল ও গুঁড়া বালাইনাশকের প্রায় পুরোটাই আমদানি নির্ভর। ক্ষেত যখন নাকি মনে করেন পোকা আসে তখন তো আমাদের ব্রেন মনে করেন যে শর্ট হয়ে যায়। পানিটা না আসার কারণ পোকাটা বেশি, এই জন্য হলো কীটনাশক দিন লাগে। সব বিষয়ে কাজ করে না, একটা গ্রুপে বিষ দুবার দিতে হয়, কাজ করে না। এই বালাইনাশক আমদানি করতে গেলেই বাজার প্রতিযোগিতার গলা টিপে রাখা একক উৎসে জিম্মি হয়ে পড়েন ব্যবসায়ীরা। কারণ বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি পিটাকের সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটি দেশের একটি কোম্পানি বা উৎস থেকেই তা আমদানি করা যাবে, যদিও বালাইনাশক আইন 2018-তে এমন কোনো শর্ত নেই। কিন্তু একক উৎসের শর্ত মানছেন না খোদ পিটাকের সদস্যের প্রতিষ্ঠানই। এনবিআর এর তথ্য, বালাইনাশক আমদানিকারক একটি কোম্পানি জানুয়ারি থেকে সেপ্টেম্বর 9 মাসে 6টি পণ্য মোট 21 বার একক উৎসের শর্ত ভঙ্গ করে আমদানি করেছে। 2023 সালে 9টি পণ্য 26 বার ও 2022 সালে 10টি পণ্য মোট 56 বার। প্রশ্ন হলো, নিজেদের করা নিয়ম কেন বারবার ভাঙছেন তারা? সোর্স বিষয়কের জটিলতা আছে, এবং শুধু আজকে জটিলতা নয়, দীর্ঘদিনের জটিলতা। আমরা এটা নিয়েও কাজ করছি, শুধু মিমটেক্স নয়। রিসেন্টলি আমরা 204টি কোম্পানির প্রায় 476টি কন্টেইনার ছাড় করিয়েছি আমরা, এবং সেটা সমস্ত অথরিটি জানি 4 লাখ টাকা পেনাল্টি করেছে, এই পেনাল্টি দিয়ে ছাড় করিয়েছি আমরা সবাই। কৃষকদের ন্যায্য মূল্যে বালাইনাশক সরবরাহ ও প্রতিযোগিতামূলক বাজার তৈরিতে উৎস উন্মুক্তকরণের পরামর্শ দিচ্ছেন এই কৃষি অর্থনীতিবিদ। ওপেন কম্পিটিশন থাকা দরকার, যেখানে আমি কম দামে ভালো বালাইনাশক আনতে পারি, আমদানি করতে পারি, সেই ব্যবস্থাটা উন্মুক্ত থাকা দরকার। 2023 সালে দেশে ব্যবসা করা 8টি বহুজাতিক ও স্থানীয় 693টি কোম্পানি বিভিন্ন দেশ থেকে প্রায় 5,000 কোটি টাকার বালাইনাশক আমদানি করেছে। স্থানীয় উৎপাদন মিলিয়ে বছরে দেশে কীটনাশকের বাজার 7,000 কোটি টাকার কাছাকাছি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে চলতি বছর কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে 32,23,000টি, আর কার্গো হ্যান্ডেলিং এর পরিমাণ প্রায় 12,19,00,000 মেট্রিক টন। বন্দর কর্তৃপক্ষের দাবি, কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিং এর এ পরিমাণ ভেঙেছে আগের সব রেকর্ড। বছরের শেষ সময়ে বিলাসবহুল পণ্যের এলসি খোলার জটিলতা কাটতে শুরু করায় আমদানি যেমন বেড়েছে, তেমনি গতি ফিরেছে রফতানিতেও। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রবাসীদের রেমিটেন্স পাঠানোতে গতি ফেরায় চাঙ্গা হতে শুরু করেছে দেশের রিজার্ভও। চলতি ডিসেম্বরে যা ছাড়িয়েছে 24 বিলিয়ন মার্কিন ডলার। এই সময় পণ্য ওঠানামায় রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দরও। 25 ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ হ্যান্ডেলিং হয়েছে তা গত বছরের তুলনায় 1,72,000 কন্টেনার বেশি, আর বাড়তি কার্গো পণ্যের পরিমাণ 18 লাখ মেট্রিক টন। কার্গো এবং কন্টেইনার দুই ক্ষেত্রে আমাদের অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। এত কিছু প্রতিকূলতা সত্ত্বেও চট্টগ্রাম বন্দর তার এফিসিয়েন্সি দিয়ে, সবার সহযোগিতা নিয়ে আমরা
আমাদের টার্গেট অতিক্রম করতে সক্ষম হয়েছে। বছরের শুরুতে এতটা রমরমা অবস্থায় ছিল না চট্টগ্রাম বন্দর। ডলার সংকটার রাজনৈতিক অস্থিরতায় হারাতে বসেছিল বিশ্ব র্যাঙ্কিংয়ের অবস্থান। বর্তমানে এলসি খোলার ক্ষেত্রে ডলারের যোগান বাড়ায় আমদানি ও রফতানি দুটোই বেড়েছে বলে জানালেন শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। ইম্পোর্টের যখন এলসি করতে পারছে, র মেটেরিয়াল যখন আসতে পারছে, তাহলে এক্সপোর্টের ওই যে র মেটেরিয়াল তারা কাজে লাগে, এক্সপোর্টটাও বাড়ছে। তো আলটিমেট আগের থেকে এবং সব মিলে ওভারঅল এখন একটা স্বস্তিও তো একটা ফ্যাক্টর। এদিকে রমজান কেন্দ্রিক পণ্য আমদানির ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বন্দরের কাজে। এই সুযোগে কাস্টম হাউজের রাজস্ব আদায় হয়েছে 5,500 কোটি টাকার বেশি। ডলার ক্রাইসিস কেটে যাওয়ার ফলে অনেক আমদানি এবং রপ্তানির বাণিজ্যে কিন্তু একটি নতুনভাবে আমরা আমাদের একটি আস্ফলন দেখতে পাচ্ছি। আগে কম পণ্য নিয়ে বেশি জাহাজ এলো, সে প্রবণতা কমে গেছে। গত বছর বন্দরে আসা 4,103টি জাহাজের বিপরীতে এবছর এসেছে 3,822টি। বিগত 2022 এবং 23 পুরো 2 বছর ডলার সংকটের পাশাপাশি রিজার্ভ ঘাটতির কারণে অন্তত 82 ধরনের বিলাসবহুল পণ্য আমদানিতে কড়াকড়ি আরোপ করেছিল তৎকালীন সরকার। 5 আগস্ট ছাত্র আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো শুরু করে, আর তাতেই ডলার সংকট কাটতে শুরু করেছে। স্বাভাবিক হতে শুরু করেছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। আর তাই চট্টগ্রাম বন্দর কন্টেনার ও কার্গো হ্যান্ডেলিংয়ে সর্বকালের রেকর্ড ভঙ্গ করতে পেরেছে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। সচিবালয়ে আগুনের ঘটনার তদন্তে কাজ করছে তদন্ত কমিটি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী প্রসূন আশিস, সরাসরি চলে যাব তার কাছে। প্রসূন, দেখুন, বুধবার রাতে ভয়াবহ আগুনে সচিবালয়ের 7 নম্বর ভবনটিতে যেখানে আগুন লেগেছিল, সেই আগুনে কিন্তু এই 7 নম্বর ভবনের প্রায় 4টি ফ্লোরেই ভস্মীভূত হয়েছে। সেখানের যত নথিপত্র এবং সেখানের যত দরকারি জিনিসপত্র ছিল এবং আসবাবপত্র সব পুরো ছাই হয়ে গেছে বলে গতকালকেই আমরা জেনেছি। এবং গতকাল সকাল 8টায় এই আগুনটি নিয়ন্ত্রণে আসে প্রায় 6 ঘন্টার চেষ্টায়। তারপর থেকেই এই ভবনটিতে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এবং এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেটি কিন্তু তদারকি করেছে, অনুসন্ধান চালিয়েছে যে কিভাবে আগুনটি লেগেছে বা কিভাবে আগুনটা লাগার অন্য কোনো নাশকতা কিনা নাকি শর্ট সার্কিট হয়েছে, এই তথ্যগুলো কিন্তু কোনোভাবেই বের করা যায়নি। এভাবে গতকাল কিন্তু এই অনুসন্ধান চালানোর জন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে। এছাড়া বিভিন্ন দপ্তর থেকে, যেমন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে 2টি কমিটি কাজ করেছে, 2টি কমিটি গঠন করা হয়েছে। আজকে আমরা যেটা জেনেছি যে এই যে প্রধান তদন্ত কমিটি এবং অন্যান্য দপ্তর থেকে যেসব তদন্ত কমিটি করা হয়েছে তারা সবাই এখানে কাজ করবেন, অনুসন্ধান চালাবেন। আমরা যতটা জেনেছি যে সচিবালয়ের মধ্যে গোয়েন্দা সংস্থার সবগুলো টিমেই, অর্থাৎ বিভিন্ন গোয়েন্দা সংস্থার 4 থেকে 5টি টিম এখানে কাজ করছে। আমরা তাদেরকে প্রবেশ করতে দেখেছি। আর তদন্ত কমিটির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারাও বেশ কয়েকজন ভিতরে প্রবেশ করেছেন। আমরা যেটা জেনেছি তারা এখানে ছোট্ট একটি সভা করবেন এবং তারপরই তারা অনুসন্ধান কাজ শুরু করবেন। যদি জানিয়ে রাখি যে বুধবার রাতে ঠিক রাত 2টার দিকে এই আগুনে সচিবালয়ের 7 নম্বর ভবনের 4টি ফ্লোর পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। একদম উপরের যে অর্থাৎ 9 তলায় যে ফ্লোরটি, সেই ফ্লোরে ছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ঠিক তারপরেই স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এরপরেই সপ্তম তলাতে ছিল যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং অন্যান্য আরও কয়েকটি মন্ত্রণালয়। মূলত এখন যে অবস্থা তাতে করে আমরা যেটা জানতে পেরেছি যে বেশ কয়েকদিনই তদন্ত কাজ চলবে এবং এই ভবনটিতে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। এমনকি আজকে ছুটির দিনে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা আমরা দেখতে পাচ্ছি তাদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়া এবং সংশ্লিষ্ট যারা তারা ছাড়া কেউই সচিবালয়ের মধ্যে প্রবেশ করতে পারবেন না বলে আমরা তাদের কাছ থেকে জেনেছি। তো মূলত সচিবালয়ের সামনে থেকে এই ছিল সবশেষ তথ্য। আমরা তদন্ত কমিটি যে কাজ করবেন সেই সব তথ্য যদি পাই সেই তথ্যগুলো আমরা এরপরে জানিয়ে দিতে পারবো। সচিবালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় সিএনজি স্ট্যান্ডের ইজারার নামে 4টি স্পটে কাউন্টার বসিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। শুধু সিএনজি চালিত অটোরিকশা থেকে অর্থ আদায়ের কথা থাকলেও বাদ যাচ্ছে না ব্যাটারি চালিত রিকশা ও মিশুক। এতে ক্ষুব্ধ যান চালকরা। তাদের অভিযোগ, প্রতি ট্রিপেই তাদের কাছ থেকে অর্থ আদায় করায়
তাদের আয়ের একটি বড় অংশ চলে যায় চাঁদায়। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্ট বিভাগগুলোর। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নারায়ণগঞ্জের নবীগঞ্জের কামাল উদ্দিন মোড়ে রাস্তায় কাউন্টার বসিয়ে সিটি কর্পোরেশনের ইজারা ও টোল আদায়ের নামে চাঁদাবাজি করা হচ্ছে বছরের পর বছর ধরে। স্থানীয় খেয়াঘাটের সিএনজি স্ট্যান্ডের ইজারার নামে 4টি স্পটে এমন কাউন্টার বসিয়ে চাঁদা নেওয়া হচ্ছে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা এবং মিশুক থেকে। চালকদের অভিযোগ, প্রতি ট্রিপেই তাদের কাছ থেকে অর্থ আদায় করায় আয়ের একটি বড় অংশ চলে যায় চাঁদায়। এভাবে প্রতিদিন 50,000-এর বেশি টাকা হাতিয়ে নিচ্ছে ইজারাদার। সারাদিন দেখা গেল 8 থেকে 10 বার আসে, 10 বার আইলে 100 টাকা যায় এই জায়গায় দৈনিক। কয়টা রোজগার করি? আগে সারাদিন 15 টাকা নিত, এখন প্রতিটি 10 টাকা করে আম করতে নেয়। খালি আসার সময় টাকা নেয়, আবার প্যাসেঞ্জারে আসার সময় টাকা নেয়। 30 টাকা খেপ লয়ে গেলে 20 টাকা দিয়ে লাইতে তো লাভ হইল কি? তবে ইজারাদারের দাবি, সিটি কর্পোরেশনের নির্দেশনা অনুযায়ী আদায় করা হচ্ছে অর্থ। আমার 3 মাস সময় আছে, 3 মাসের মধ্যে নতুন নিয়ম চলবে। বিষয়টি জানার পর ওই এলাকা পরিদর্শন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সংগঠকদের। অটো চালক, মিশুক চালক এবং সিএনজি চালক তাদের দিকে তাকিয়ে অন্তত এই যত্রতত্ত্ব ইজারাগুলো যাতে বন্ধ করে দেয়। অবশ্য তদন্ত করে চাঁদার বিষয়ে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের। সবার সঙ্গে বসে আর বিষয়টা কীভাবে সমাধান করা যায় সেটা আমরা দেখব, এবং আমরা বললেন যে প্রতিবার যাতায়াতের জন্য যেভাবে টাকাটা নেওয়া হচ্ছে সেটা না করে ডেইলি বেসিসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকাটা নির্ধারণ করে দেওয়া যায় কিনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাকে দায়িত্ব দিয়েছি, তিনি কিন্তু ইজারাদারদের নিয়ে ওখানে বসছেন এবং এই বিষয়টি সেটেল করেছেন। এরপরেও যেহেতু অভিযোগ এসছে, বিষয়টা আমরা খতিয়ে দেখব। নবীগঞ্জ খেয়াঘাট থেকে মোগরাপাড়া চৌরাস্তা, মদনপুর ও মদনগঞ্জ রুটে দৈনিক 6 শতাধিক সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা এবং মিশুক চলাচল করে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনের ট্রাকের ধাক্কায় প্রাণ গেল 3 কৃষকের, আহত হয়েছেন আরও 5 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, কাজে যেতে সাথিয়ার রাঙামাটিয়া এলাকায় রাস্তার পাশে করিমন দাঁড় করিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন 8 কৃষক। এ সময় মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে করিমনটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান 3 জন। আহত 5 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পরে ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে যান চালক ও হেলপার। দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া ভাঙা হয়ে উঠেছে দুর্ঘটনাপ্রবণ। সরকারি হিসেবে 55 কিলোমিটারের এক্সপ্রেসওয়েটিতে এ পর্যন্ত 984টি দুর্ঘটনায় অন্তত 133 জন প্রাণ হারিয়েছেন। পুলিশের মতে ট্রাফিক আইন না মানার কারণেই দুর্ঘটনা ঘটছে। তবে যাত্রীদের অভিযোগ, পরিবহন সংশ্লিষ্টদের অবহেলাই কারণ। আবু সাইদের ছবিতে নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। ঢাকা মাওয়া ভাঙা দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। সড়কটি যোগাযোগের নতুন মাত্রা যুক্ত করলেও ক্রমেই দুর্ঘটনা প্রবণ হয়ে উঠেছে। প্রশস্ত সড়ক, ফ্লাইওভার, আন্ডারপাস, ইন্টারচেঞ্জ, ধীরগতির গাড়ির জন্য আলাদা সার্ভিস সড়ক থাকা সত্ত্বেও দুর্ঘটনার হটস্পট এখন এক্সপ্রেসওয়ে। গত 22 ডিসেম্বর মুন্সিগঞ্জের শ্রীনগরে আলাদা 6টি স্থানে 13টি যানবাহনে দুর্ঘটনায় 1 জন নিহত ও 21 জন আহত হন। 5টি দুর্ঘটনাই ঘন কুয়াশার কারণে। পরদিন 23 ডিসেম্বর ঘন কুয়াশায় ধলেশ্বরী 2 সেতুর উপর প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে 1 জন নিহত ও অপর 5 জন আহত হন। ফায়ার সার্ভিস বলছে বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা বাড়ছে। তবে যাত্রী ও এলাকাবাসীর অভিযোগ, পুলিশ ও পরিবহন সংশ্লিষ্টদের অবহেলায় বাড়ছে দুর্ঘটনা। গতিবেগ 80 কিন্তু গাড়ি চালানো হয় 100-এর উপরে। প্রত্যেকটা গাড়িতে প্রতিযোগিতা করে কার আগে কে যাবে। ড্রাইভার কন্ট্রোল নাই, রাস্তাঘাট ফ্রি বড় করে দিচ্ছে। বেপরোয়া গতি কমানো যেত, তাহলে এই দুর্ঘটনা এড়ানো যেত। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে আমি মনে করি যে এই দুর্ঘটনা ঘটে। এখানে এটা নিয়ন্ত্রণ নিয়ে আসা দরকার, কারণ এটা নিয়ন্ত্রণ না নিয়ে আসলে, কারণ যেহেতু এখন ঘন কুয়াশা হচ্ছে, নিয়ন্ত্রণ যদি না আসে তাহলে আরও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। পুলিশ বলছে যানবাহনগুলো ট্রাফিক আইন না মানার কারণে দুর্ঘটনা হচ্ছে। আমাদের কাজটা হলো দুর্ঘটনা কমানো এবং অপরাধটা কমানো। সেক্ষেত্রে এই ক্ষেত্রে বড় গাড়ির পাশে যদি মোটরসাইকেলগুলো বেপরোয়া গতিতে চলে, এটা আসলে অনেক বড় একটা রিস্কি হয়ে যায়। তাই আমাদের যদি একটু সিস্টেমটা থাকতো, আসলে এখানে এই এক্সপ্রেসওয়েতে এটাকে নিয়ন্ত্রণ করার কোনো সিস্টেম নাই। সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম ITS এর আওতায় ক্যামেরার মাধ্যমে পুরো এক্সপ্রেসওয়ে মনিটরিংয়ের চেষ্টা চলছে।
984টি দুর্ঘটনায় 133 জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন অসংখ্য। মুন্সিগঞ্জের কেওটখালী থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে রাজধানীর নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাকে ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক হিসেবে অভিহিত করা হয়। মনমোহন সিংয়ের মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। সঙ্গে সঙ্গে নেওয়া হয় হাসপাতালে। রাত 9:51 তাকে মৃত ঘোষণা করেন নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের কর্তব্যরত ডাক্তার। 92 বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন ভারতের অর্থনৈতিক সংস্কারের রূপকার। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হঠাৎ করেই নিজ বাড়িতে চেতনা হারিয়ে ফেলেছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। হাসপাতালে আনার পর চিকিৎসকদের সকল প্রচেষ্টা সত্ত্বেও তার চেতনা ফেরানো যায়নি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা ভারতে। শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ রাজনীতিকরা। এর আগে 2009 সালে দিল্লির AIIMS-এ মনমোহন সিংয়ের সফল করোনারি বাইপাস সার্জারি সম্পন্ন হয়। 2021 সালে মহামারীর সময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন প্রবীণ এই রাজনীতিক। মনমোহন সিং 1971 সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগদান করেন। পরে 1991 থেকে 1996 সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2014 সালে ভারতের 14তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন মনমোহন সিং। কংগ্রেস জোটের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন 2 মেয়াদে। চলতি বছরের শুরুর দিক পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ভারতের অর্থনৈতিক সংস্কারের অন্যতম এই রূপকার গত এপ্রিলে রাজ্যসভা থেকে অবসরে যান। নাদিম মারজান, সময় সংবাদ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, নির্বাচন ও সংস্কার নিয়ে জাতীয় সংলাপে ভার্চুয়ালি কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিটিভির সৌজন্যে আমরা সরাসরি যাচ্ছি সেখানে। লক্ষ্য হলো সবার পক্ষ থেকে সর্বোচ্চ কণ্ঠে ঘোষণা দেওয়া যে আমরা এই সুযোগ কিছুতেই হাতছাড়া হতে দেব না। আমরা একতাবদ্ধভাবে এই সুযোগের প্রতিটি মুহূর্ত সর্বোত্তম কাজে লাগাবো। সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে, এই দায়িত্ব আমাদের প্রত্যেককে, প্রতি নাগরিককে, রাজনৈতিক দলকে, প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। আজকে আপনাদের সংলাপে ঘোষণা দিন কে কিভাবে এই মহাগৌরবের দায়িত্ব পালন করবেন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না। কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মক। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন।